নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একসঙ্গে জোড়া এফআইআর হলো দিল্লিতে। সেই প্রতিলিপি আমাদের হাতে এই মুহূর্তে আমাদের দফতরে দুটি এফআইআরের প্রতিলিপি আমি পেয়ে গেছি, সেটা দিয়ে আজকে শুরু করলাম। একটি এফআইআর করেছেন বিনীত জিন্দাল, যিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, এবং তিনি সরাসরি কমিশনার অফ পুলিশ সঞ্জয় অরোরা দিল্লি পুলিশকে সরাসরি এফআইআরটা করেছেন এবং সেখানে অভিযোগ দায়ের করেছেন ভারতীয় ন্যায় সংহিতার ধারায় 152, 192, 196 এবং 353 ধারায় বিএনএসের 4টি ধারাকে উল্লেখ করে সরাসরি এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআরের জন্য আবেদন করলেন। নাম ভদ্রলোকের বিনীত জিন্দাল, তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আরেকটি এফআইআর করা হয়েছে ইগনো রিসার্চ স্কলার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে, যার নাম হচ্ছে ডক্টর সুধাংশু কুমার সুলতানিয়া। তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্পিচ, যেটা উস্কানিমূলক বক্তৃতা 28 তারিখ করেছেন মেয়র রোডে, সেইটা নিয়ে তিনিও অভিযোগ দায়ের করেছেন। আমি এই জোড়া অভিযোগের প্রেক্ষিতে কিছু কথা বলার জন্য আজকে এলাম। কি হতে পারে, মমতাকে ডাকতে পারেন কিনা, মমতাকে জামিন নিতে হবে কিনা, এবং কারা করালেন, কেন করালেন, কী তার প্রেক্ষাপট। আপনারা জানেন 28 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য করেছেন, পরিষ্কার ছত্রে ছত্রে উস্কানি ছিল। দু ধরনের উস্কানি। একটা রাজ্য স্তরের উস্কানি প্রথমে মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাক্তারদের, জুনিয়র ডক্টরদের যে কর্মবিরতি চলছে সেটা নিয়ে তাদের প্রয়োজন হলে আমি কিন্তু এফআইআর করতে পারি, কিন্তু করব না, আপনাদের কিন্তু ভিসা পাসপোর্ট আটকে যাবে, চমকানোর বক্তব্য ছিল। দ্বিতীয় ছিল ফোঁস, মানে আমি এবার আমার কর্মীদের বলবো প্রয়োজন হলে ফোঁস করবেন। আমরা সেটা নিয়ে গতকাল বলেছিলাম যে কারুর বাড়িতে এবার যদি তৃণমূল কখনো আক্রমণ করে, মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 28 তারিখের স্পিচটাই কিন্তু রেসপন্সিবল থাকবে। আমার বাড়িতে ধরুন যদি কোনো দিন অ্যাটাক হয়, আমি প্রথম অভিযোগটা দায়ের করবো রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কারণ তার এই উস্কানিমূলক বক্তৃতার জন্য তৃণমূল কংগ্রেসের যে বাহিনী, সেই বাহিনী তো বেসিক্যালি লুম্পেন অশিক্ষিতদের বেশিটাই বাহিনী। ফলত তারা তো এই ফোঁস মানে বুঝবেন যে একটু গুলি চালাই, বোম চালাই, মারদাঙ্গা করে দিই, আপনিও টার্গেট হতে পারেন, যে কোনো মানুষ টার্গেট হতে পারেন। এবং স্বাভাবিকভাবে সেই প্রশ্নটা আমার মনে দেখা দিয়েছিল, আমি সেটা বলেও ছিলাম যে আগামী দিনে কিন্তু মুখ্যমন্ত্রী এই বক্তৃতা বাংলার অনেক সংগঠিত সন্ত্রাসের কারণ হবে। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমরা গতকাল মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনেছিলাম, ঠিক তারপর আমরা দেখেছিলাম অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রম্পটলি খুব রিয়্যাক্ট করেছিলেন। এবং সেই রিয়াকশনের পেছনে কারণটা ছিল যে বক্তব্যটা বলেছিলেন, যেটা এই আইনজীবী বিনীত জিন্দাল, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, যিনি এফআইআরটা করেছেন, তিনি তার শেষ পর্বে টুইট করতে গিয়ে লিখেছেন পুরোটা, রিমেম্বার ইফ বেঙ্গল বার্নস দেন আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা অ্যান্ড দিল্লি উইল অলসো বার্ন। অর্থাৎ যদি বাংলায় আগুন জ্বলে, বাংলায় নিজে অপকর্ম করছেন, তার জন্য মানুষের ক্ষোভ ফুঁসে উঠছে এবং তার জন্য সেটা নাকি আগুন, এবং সেই আগুনের প্রেক্ষিতে তিনি বলছেন আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং দিল্লি সব কিন্তু জ্বলবে। এই যে চমকানিটা তো বাংলার মানুষকে, জুনিয়র ডাক্তারদের দিচ্ছেন, যারা প্রতিবাদ করছেন দিচ্ছেন, বিরোধী রাজনৈতিক দলকে দিচ্ছেন, সব কিছু করছেন। এবার হাত বাড়িয়েছেন লম্বা, যে সারা ভারতবর্ষ আমি জ্বালিয়ে দেবো। ফলত স্বাভাবিকভাবে তার রিয়াকশান হিসেবেই কিন্তু শেষ পর্যন্ত এই বিনীত জিন্দাল এবং তার সঙ্গে আমি দেখলাম যে ইগনো রিসার্চ স্কলার অ্যাসোসিয়েশন দুটো বক্তব্যই যেটা মেল করেছেন এবং সরাসরি টু দি পুলিশ কমিশন অফ দিল্লি, দুটোই কিন্তু পুলিশ কমিশনারকে, দিল্লির পুলিশ কমিশনকে তারা মেল করে জানিয়েছেন। খুব ইন্টারেস্টিং, একটু ভালো করে খেয়াল করে দেখুন যে লোকাল কোনো থানাটা নয় না, একদম ডাইরেক্ট পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকে এই বিনীত জিন্দাল এবং ইগনো রিসার্চ অ্যাসোসিয়েশনের ডক্টর সুধাংশু কুমার সুলতানিয়া, তারা দুজনেই মেল করে এফআইআরের জন্য অভিযোগ দায়ের করেছেন। এবং সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী বিনীত জিন্দাল, তিনি কিন্তু ধারা উল্লেখ করে দিয়েছেন 152, 192, 196 এবং 353 ধারা। দেখুন, সার্বিক প্রেক্ষিতে আমি শুধু বলবো যে এই এফআইআরের জন্য যে আবেদন করেছেন দুজনেই, এফআইআর লজ করার জন্য অভিযোগ করেছেন এবং তারা অ্যাটাচ করে দিয়েছেন, মমতার বক্তৃতাও অ্যাটাচ করে দিয়েছেন। এটা ভাবার কোনো কারণ নেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড় পেয়ে যাবেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে ছাড় পাবেন না, তিনি সমন পেতে পারেন, তাকে জামিন নিতে হতে পারে, সেটা কিন্তু ইঙ্গিত স্পষ্ট এই এফআইআরে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই দুটোতেই কিন্তু থেমে থাকবেন। আমার নিজের ধারণা যে রাজ্যকে উনি উল্লেখ করেছেন, প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু আগামী দিনে এফআইআর হলেও হতে পারে। যেমন ধরুন আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, দিল্লি থেকে তো দুটো হয়েছে। এবং আমি কেন ইঙ্গিতটা বলছি আপনাদের কাছে, যে হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু যেদিন 28 তারিখ বক্তব্য রেখেছেন, ঠিক সঙ্গে সঙ্গে হেমন্ত বিশ্ব শর্মা তার কিছুক্ষণের মধ্যে প্রম্পট রিয়াকশান দিয়েছেন যে আপনি কী করছেন, এটা আপনি অসমকেও জ্বালানোর কথা বলছেন,
এর ফল কিন্তু ভালো হবে না, স্পষ্টত ইঙ্গিত দিয়েছেন। এবং আমার ধারণা অসম থেকেও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হবে, ঝাড়খণ্ড থেকে হবে, বিহার থেকে হবে, উড়িষ্যা থেকে হবে, দিল্লি থেকে হবে, প্রত্যেকটা যে যে রাজ্যের নাম তিনি উল্লেখ করেছেন। এবং যেটা মূল কথা, যেটাতে আমি আসতে চাইছি, এটা ভাবার কোনো কারণ নেই, এই বিনীত জিন্দাল কিংবা ডক্টর সুলতানিয়া যারা অভিযোগ করেছেন, এরা স্বতঃপ্রণোদিত হয়ে নিজেরা করেছেন। এরা এফআইআরটা করেছেন, এটা ঠিক, কিন্তু আমার নিজের ধারণা দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব থেকে কিন্তু তারা সিগন্যাল পেয়ে এই এফআইআরটা করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দিল্লির দিকে বানটা ছড়ার চেষ্টা করেছেন। আরজিকর থেকে বাঁচার জন্য যেখানে দাঁড়িয়ে ডাক্তারদের সঙ্গে সহিষ্ণু ব্যবহার করা উচিত ছিল, প্রতিবাদীদের সঙ্গে সহিষ্ণু ব্যবহার করা উচিত ছিল, যেখানে তথ্য লোপাটের দিকে মনোযোগী না হওয়া উচিত ছিল, যেখানে অপরাধীদের বাঁচানোর চেষ্টা না করা উচিত ছিল, যেখানে সিট গঠন না করা উচিত ছিল, যেখানে 21 জন আইনজীবীকে সিটব্যালের নেতৃত্বে 2 দিন ধরে সুপ্রিম কোর্টে দাঁড় করানো না উচিত ছিল, সেইখানে দাঁড়িয়ে সবকটাই তিনি করেছেন। ফলত এরপরে তার ঔদ্ধত্যটা এমন একটা জায়গায় গেছে যে তিনি যখন মানুষ প্রতিবাদ করতে নেমেছেন এবং রাজনৈতিক দল হিসেবে সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাই প্রতিবাদ করতে নেমেছেন, তখনই কিন্তু তিনি ওভার রিয়াক্টিভ হয়ে এই বক্তব্যটা রেখেছেন। এই বক্তব্যের প্রেক্ষিতে 2টো এফআইআর হলো এবং আমার নিজের ধারণা এটা সরাসরি দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একদম সিগন্যালেই ব্যাপারটা হয়েছে। আমি কেন বলছি, যে কমপ্লেনটা বিনীত জিন্দাল লিখছেন, আপনারা সেটা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন, আ কমপ্লেন এগেন্স্ট মমতা ব্যানার্জি, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার আন্ডার সাচ অ্যান্ড সাচ ধারা filed with Delhi Police Commissioner @CP Delhi by Advocate Binit Jindal. Copy has also been sent to রাষ্ট্রপতি ভবন অ্যান্ড HMO ইন্ডিয়া। অর্থাৎ রাষ্ট্রপতি ভবনেও কিন্তু বিনীত জিন্দাল কপি পাঠালেন এবং HMO ইন্ডিয়াকেও কিন্তু কপিটা পাঠালেন। অর্থাৎ সর্বোচ্চ পর্যায় থেকে সিগন্যাল পেয়েই কিন্তু 2টো এফআইআর হলো। কিন্তু আমার নিজের ধারণায় 2টো এফআইআর থামবে না, আরও অনেক এফআইআর হবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ পর্যন্ত সমন পেলে অবাক হব না, বিচিত্র হবে না, কারণ এটা তো স্বাভাবিক। যখন এই ধরনের অভিযোগ থাকবে তখন যে কোনো থানা বা যে কোনো সর্বোচ্চ পুলিশের অফিস কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকতে পারেন। অতীতে বহু ইনস্ট্যান্স এরকম অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আছে। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি শুধু আপনাদের কাছে ব্যাখ্যা করবো যে দিল্লির সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে নয় এটা হলো, কিন্তু আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলটা করে বসলেন সেটা তিনি নিজেও কি বুঝেছেন? কারণ যখন বক্তব্য রেখেছেন তার আফটার রিয়াকশন যে এই লেভেলে চলে যাবে এটা তখন হয়তো বোঝেননি। যার জন্য রাতারাতি যখনই খবর পেয়েছেন গতকাল যে এবার আমার সম্বন্ধে বিভিন্ন রাজ্যে রাজ্যে এফআইআর শুরু হবে, সঙ্গে সঙ্গে একটা আমি তো এটা বলিনি, আমি তো ওভাবে বলিনি, আমি তো এর মানেটা ওই বুঝিয়েছি, এইভাবে একটা টুইট করে দিলেন যে আমি ফোঁস বলতে বুঝেছি শ্রীরামকৃষ্ণের অমুক, মানে রাজ্যে যাতে কেউ ওর সম্বন্ধে এফআইআরটা না করে। আর এই যে দিল্লি জ্বলবে, উড়িষ্যা জ্বলবে, ঝাড়খণ্ড জ্বলবে, অসম জ্বলবে, বিহার জ্বলবে, এই যে বক্তব্যটা, এই বক্তব্যটারও সাফাই গেছেন। আমি আসলে এটা বলতে চাইনি, আমি ওটা বলতে চাইছি। বুঝতে পেরেছেন যে এবার এফআইআর দায়ের হলে এর মামলাটা আলটিমেটলি হাইকোর্ট যাবে, সুপ্রিম কোর্ট যাবে, সব অনেক কিছু হবে। তখন বলবে আমার মুখ্যমন্ত্রী তো, আমি তো এই সাফাইটা গিয়ে রেখেছি, আমি তো এটা বলেছি, কিন্তু বড্ড কাঁচা যুক্তি। যাই হোক, এটা গেল একটা। দ্বিতীয় আর একটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে যে হঠাৎ জয় শাহ, যিনি অমিত শাহর পুত্র, তিনি আপনারা জানেন যে আইসিসির প্রেসিডেন্ট হয়েছেন, তাঁকে শুভেচ্ছা জানিয়ে অমিত শাহকে অভিনন্দন জানিয়েছেন যে রাজনীতিতে আসেননি, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন, এর জন্য অভিনন্দন। এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর মানে পাকে পড়ে এই শুভেচ্ছা বার্তাটা পাঠিয়েছেন। অর্থাৎ বুঝতে পেরেছেন এবার আইন আদালতের দিকে বিজেপি এগোচ্ছে, ফলত এবার অন্তত অ্যাটলিস্ট একটু চেষ্টা করি যদি একটু শান্ত করা যায়। কিন্তু আমার নিজের ধারণা যে লেভেলে মমতা বন্দ্যোপাধ্যায় আগুনটা জ্বালানোর চেষ্টা করেছেন বা খেলাটা খেলার চেষ্টা করেছেন, এটা বুমেরাং হয়ে তার কাছে ফিরল। দিল্লি বাউন্স ব্যাক করলো এবং এই ডক্টর সুলতানিয়া এবং বিনীত জালান দুজনকে নামালেন। শুধু তাই না, বিনীত জালান যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি কিন্তু ধারাগুলোকে উল্লেখ করে দিলেন। আর এই ধারা পেয়েই আমার নিজের ধারণা নবান্নের আইনজীবীরা বসে পড়েছেন এই ধারায় কী হতে পারে, ডাক পেতে পারেন কি না, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি ডেকে পাঠায় এবং তাকে যদি জামিন নিতে হয়, তো মারাত্মক সিচুয়েশন। আমি যদি আজকে দাঁড়িয়ে বলি অসম জ্বালাবো বা জ্বলবে, বা বিহার জ্বলবে, বা উত্তরপ্রদেশ জ্বলবে, তার তো স্বাভাবিকভাবে তার আইনগত একটা রিয়াকশান হতে পারে, এবং সেই রিয়াকশানটাতে সেখানকার কোর্টও হয়তো ডেকে পাঠাতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। ফলত সিচুয়েশনটা অনেকটা দূরে এগোতে পারে বলে শেষ পর্যন্ত ওই টুইট করে একটু ম্যানেজ করার চেষ্টা বললেন। কিন্তু আমার নিজের ধারণা এই টুইটে খুব ম্যানেজড হবে না, আরও এফআইআর হবে। আমার নিজের ধারণা মুখ্যমন্ত্রীকে এরপর ওই পুলিশ কমিশনারের অফিস থেকে ডেকে পাঠাবে, যদি না ততক্ষণে দিল্লিতে গিয়ে হাতে পায়ে ধরে বলা যে আমি যা করেছি ভুল করেছি, আর এগুলো নিয়ে খোঁচাখুচি করবেন না।
একজন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে অপদস্থ হচ্ছেন, মানে এই অপদস্থ অসম্মানিত হওয়াটা তো তার নিজের কাজের জন্য, কিন্তু বাংলার তো সুনামের প্রতি এটা ক্ষতি হচ্ছে। কিন্তু তিনি তো বোঝার নন, তিনি পার্সোনাল ইগোতে তিনি এবং তার ভাইপো যেভাবে রাজ্যটাকে শেষ করছেন, তার আফটার রেজাল্ট হচ্ছে এটা। এই ঘটনাটা বলে আমি, এটা তো হলো একটা দিক। দ্বিতীয় দিক, আরও একটা খুব মারাত্মক ঘটনা ঘটছে, যে ঘটনা নিয়ে কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন 4টি অডিও ভাইরাল হয়েছে, কথোপকথন। সেই দিন ওই আরজিকরের যে মৃতা ডাক্তার কন্যা, তার বাড়িতে যে ফোনগুলো আরজিকর থেকে গিয়েছিল, তো 4টি অডিও রেকর্ড কিন্তু ভাইরাল হয়ে গেছে। অর্থাৎ আমি পরিষ্কারই বুঝতে পারছিলাম গলা ওই মৃতা কন্যার বাবার, কারণ সমস্ত টিভিতে তার বক্তব্য আমরা শুনেছি, সেই গলার সঙ্গে একদম মিলে যাচ্ছে। এবং সেখানে সরাসরি অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলতে শোনা যাচ্ছে যে আপনার প্রথমে বলছে যে আপনার মেয়ে অসুস্থ, দ্রুত চলে আসুন। পরে বা বলছেন, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমরা এমার্জেন্সিতে নিয়ে গেছি, ওকে, মানে মৃতা কন্যা যিনি মারা গেছেন, মানে ডাক্তার তাকে এমার্জেন্সিতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে। আর তৃতীয়বার যেটা বলা হয়েছে, মারা গেছেন, হয়তো সুইসাইড করেছেন হয়তো। এই 3টে অডিও। এবং আরেকটা অডিও আমি শুনলাম যে যেখানে টালা থানা না, ওখানকার ওই আউটপোস্টের আইসি বোধহয় ফোন করেছেন ওর বাবাকে। এই অডিওগুলো ভাইরাল হওয়ার ফলে যেটা ঘটলো, সেটা কিন্তু একটা মারাত্মক ঘটনা ঘটলো, যেটা একটু পয়েন্ট আউট করে দেওয়া দরকার আপনাদের কাছে। সেটা হচ্ছে, এটা কিন্তু সিবিআইয়ের হাতে একটা বড় অস্ত্র তুলে দিল। আমার নিজের ধারণা, সিবিআইয়ের হাতে এই অডিও অনেক আগেই পৌঁছে গেছে। সিবিআইয়ের হাতে এই অডিও অনেক আগেই পৌঁছে গেছে। এবং এই অডিওর রেজাল্ট কী হতে পারে, আমি আপনাদের কাছে বলছি যে এই অডিওতে একটা জিনিস প্রমাণিত হচ্ছে, অন্তত যদি এই অ্যাসিস্ট্যান্ট সুপার ভদ্রমহিলার কণ্ঠ যদি অস্বীকার না করেন, অস্বীকার করার জায়গা নেই, ভয়েস স্যাম্পল টেস্টিং করলেই মিলে যাবে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে প্লেস অফ অকারেন্স কিন্তু সেমিনার হল নাও হতে পারে। নয় আমি বলছি না, নাও হতে পারে, কোনো একটা জায়গায় ঘটনা ঘটানো হয়েছে এবং তারপর এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, এমার্জেন্সি থেকে নিয়ে এসে তারপর বডি শোয়ানো হয়েছে, তারপর তারপর তার পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে। এইটা কিন্তু প্রাথমিকভাবে এই অডিও যদি সত্যি হয়, সেটা কিন্তু ইঙ্গিত দিয়ে দিচ্ছে। অথচ রাজ্য সরকার, রাজ্যের ওই আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল থেকে বারবার ইন্টারপ্রেট করা হচ্ছে যে ওই সেমিনার রূপে 4টে থেকে 4:30-র মধ্যে বোধহয় সম্ভবত ঘটনা ঘটেছে বলে একটা এক্সপ্লেন করা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে এই প্রেক্ষিতে আমি আপনাদের কাছে বলবো যে আলটিমেটলি সরকার তথ্য লুকোচ্ছেন এবং তথ্য লোপাটও করছেন, একই সঙ্গে আরজিকরে দুটো চলছে। সেটা কিন্তু এটা একটা স্টেপ। আপনি ভাবুন, যেখানে প্লেস অফ অকারেন্স, পুরো এলাকাটা কর্ডন করে ওই করিডোর বন্ধ করে দেওয়া উচিত ছিল। ভিডিও কয়েকদিন আগে ভাইরাল হয়েছে, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, প্রচুর মানুষ সেখানে ঘোরাঘুরি করছে। এবং তারপর ওই ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রালকে দিয়ে প্রেস বয়ান করানো হলো যে আমরা 40 ফুট ঘিরে রেখেছিলাম, 11 ফুটে লোকজন দাঁড়িয়ে ছিল, অথচ ওই 11 ফুটও কিন্তু প্লেস অফ অকারেন্সের মধ্যে পড়ে, আইন বলে। এবং ওই করিডোরও পড়ে, যে রাস্তা দিয়ে ঢুকবেন বেরোবেন সেটা পড়ে, সিঁড়ি পড়ে, এমনকি লিফট পড়ে, অর্থাৎ যেখান দিয়ে এসেছিলো সেগুলো সব প্লেস অফ অকারেন্সের মধ্যে। ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট সমস্ত সেখান থেকে সংগ্রহ করে, সমস্ত নষ্ট হয়ে গেছে, সমস্ত প্র্যাকটিক্যালি ধ্বংস করা হয়েছে পরিকল্পিতভাবে। তারপরে ধরুন একটার পর একটা ইনসিডেন্টসগুলো, ধরুন বডি প্র্যাকটিক্যালি বাবা মার অমতে ছিনতাই করে তার বাড়িতে পৌঁছে দেওয়া, জোর করে অন্যান্য ডেড বডি টোপকে দ্রুততার সঙ্গে সেই ডেড বডি দাহ করা এবং তারপরে এফআইআর রুজু করা, এই সমস্ত ঘটনা প্রবাহ। তারপর ধরুন 21 জন আইনজীবী নিয়ে সুপ্রিম কোর্টে লড়া, 2 দিন ধরে লড়া, মানে কাকে বাঁচানোর জন্য? প্রশ্নটা এখানেই উঠছে এবং এই প্রশ্নটা নিয়ে বারবার আমরাও প্রশ্ন তুলব, সাধারণ মানুষও প্রশ্ন তুলবে। 21 জন আইনজীবী কোটি কোটি টাকা খরচা করে, পাবলিকের পয়সায় কিন্তু আইনজীবীদের দিয়ে লড়াচ্ছেন, সিব্বাল সহ তার টিমকে দিয়ে। তারপর ধরুন সিট গঠন, রাতারাতি 4 জন সিট গঠন করে ওই আরজিকরের সমস্ত ডকুমেন্ট লোপাট করার পরিকল্পনা করেছিল। তারপর ধরুন 5 ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং দিয়ে দেওয়া সন্দীপ ঘোষকে, সব কিছু যদি আপনি অ্যাড করেন এবং তার সঙ্গে এবার নতুন যুক্ত হলো ভিডিও টিডিও যা ভাইরাল হয়েছে, যে এই অডিও, আমি সেই অডিওর একটা জায়গা আপনাদের কাছে একটু শোনাবো, এটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। যেখানে দাঁড়িয়ে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ ঘটনা যেখানে ঘটেছিল, বলা হচ্ছে সেমিনার রুমের ভেতরে রাত 4টে থেকে 4:30 তিনি বিশ্রাম নিচ্ছিলেন, সেই সময় তারপর অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। সেই প্লেস অফ অকারেন্স কি এটার প্রমাণ দিচ্ছে? আমি একটু বলছি আমি আপনাদের ওটা শোনাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। পরিষ্কার অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন যে একদম যে ঘটনা, মানে যেটা আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, অথচ এটা কিন্তু পরিবারকেও বলা হয়নি, সিবিআইকে বলা হয়নি, কাউকে বলা হয়নি, কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপার তাকে টেলিফোনে বলেছিলেন ঘটনাচক্রে যেখান থেকেই রেকর্ডেড হয়ে থাকুক না কেন,
এই রেকর্ড সত্যি, কারণ গলা মিলছে, যা যা গলা আমরা শুনতে পেরেছি, এবং ভয়েস স্যাম্পল টেস্টিং করলেও আরও মিলে যাবে। ফলে এই বয়ানটা অসত্য নয়। আমি একটু আপনাদের শোনাই, একবার ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। আমি আরেকবার শুরু করছি, এটা প্রথম থেকে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। আপনাদের মেয়েকে এমার্জেন্সিতে নিয়ে এসেছি, কোনোদিন শুনেছিলেন এতদিন? এই অডিওটা ভাইরাল হওয়ার পর আমরাও বুঝতে পারছি যে তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল, কিচ্ছু উল্লেখ করা হয়নি। কিন্তু এতদিন কেউ আমরা জানতাম না কীভাবে তথ্য লোপাট করছে। এখন তাড়াতাড়ি সিবিআইয়ের কাছে বিচার চাইছেন এইভাবে তথ্য লোপাট করার পর। অন্য জায়গায় কিছু ঘটিয়ে এমার্জেন্সিতে নিয়ে গিয়ে তারপরে খবর দেওয়া হচ্ছে। এই অডিও তো তার প্রমাণ দেয়। আমি আরেকবার অডিওটা আপনাদের কাছে শোনাবো। জাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, প্রশাসন, আরজিকর, স্বাস্থ্য ভবন সবাই মিলে এই মৃত্যুটাকে কিভাবে আড়াল করার চেষ্টা করছেন মিথ্যে কথা বলে, এটা বোধহয় আরেকবার প্রমাণে। আরেকবার মনোযোগ দিয়ে শুনুন। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। শুনলেন আপনারা, এমার্জেন্সিতে নিয়ে গেছেন অ্যাসিস্ট্যান্ট সুপার, তাদের বাড়ির লোককে বললেন। তাহলে কি তিনি মিথ্যে বলেছেন? এমার্জেন্সিতে কখন নিয়ে যায়? কোনো একটা ঘটনা ঘটলে তারপর এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। এবার এমার্জেন্সি থেকে নিয়ে এসে যে ওখানে ওই সেমিনার রুমেই তাহলে রাখা হয়েছে, এর মানে তো তাই দাঁড়ায়। আমি বলছি এরকম চারটে অডিও ভাইরাল হয়েছে। এই অডিওগুলো যদি সত্যি প্রমাণিত হয়ে যায়, ঘটনার মোড় কিন্তু সম্পূর্ণ অন্যদিকে ঘুরে যাচ্ছে। এবং আলটিমেটলি কালপিট ক্রিমিনাল, যারা জুনিয়র ডক্টররা বলছেন যে ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে, ঠিক এই ল্যাঙ্গুয়েজ তারা মাঝে মাঝেই বলছেন, ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে। তার মানে চোখের সামনে দেখতে পাচ্ছেন, সন্দেহ করা হচ্ছে, কিন্তু সেই তথ্যটাকে লোপাট করার জন্য কি পরিকল্পিত প্রয়াস দেখুন। এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমরা কেউ জানতাম না। এই অডিও ভাইরাল হওয়ার পর আমরা জানতে পারলাম। এরকম কত তথ্য আছে জানি না। যেমন ভিডিওটা ভাইরাল হওয়ার পর জানতে পেরেছি প্লেস অফ অকারেন্সে প্রচুর লোক ঢুকে গিয়েছিল। এবং মেডিকেল কলেজে চাকরি করেন তিনি ঢুকে গেছেন, একজন আইনজীবী ঢুকে গেছেন, পুলিশ ঢুকে গেছে। ফিঙ্গারপ্রিন্ট পাবে কি করে সিবিআই? আজ সিবিআইয়ের উপর প্রেশার দিলে তো হবে না। সিবিআই যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু দ্রুত এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে। এত কিছু ঘটার পর, মানে এইভাবে তথ্য এপাশ ওপাশ করার পর এইভাবে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার ঘটনা অডিও হলো বলে জানতে পারলাম, তাহলে আমরা কেউ জানতে পারতাম না। আর তারপর একজন রাজ্যের পুলিশ অফিসারদের দিয়ে বসে বসে মিথ্যা কথা বলা হচ্ছে। 40 ফুট আমরা কর্ডন করে রেখেছিলাম। আর অথচ যে মৃতা কন্যা, ডাক্তার কন্যা, তার মা বলেছিলেন কোনো কর্ডনিং ছিল না আমরা যখন গেছি। অর্থাৎ তাকে 3টের সময় যখন, বোধহয় 3টে সাড়ে 3টেতে ওই যেখানে কন্যা দেহ ছিল সেখানে যখন নিয়ে যাওয়া হচ্ছে, কোনো রকম কর্ডনিং ছিল না। যেভাবে ধরুন আরও একটা সাংঘাতিক ঘটনা উঠে এসছে, সেটা হচ্ছে বলা হচ্ছিল যে নীল চাদর দিয়ে তার দেহ ঢাকা ছিল। এদিন জানা গেল যে মৃতা কন্যার মা বলছেন যে ওটা সবুজ চাদর দিয়ে ঢাকা ছিল। আর ডিসি সেন্ট্রাল গতকালও বসে বললেন যে না, ওটা আমরা শুনেছি ওটা নীল চাদর দিয়েই আমাদের ঢাকা ছিল। তাহলে কে ঠিক, ডিসি সেন্ট্রাল না মৃতা কন্যার মা? আমি মৃতা কন্যার মাই ঠিক বলবো। কেন? কারণ সেটা হচ্ছে এই কর্নিংয়ের ব্যাপারটাও ডিসি সেন্ট্রাল মিথ্যে কথা বলেছেন। যে কর্নিং মানে হচ্ছে প্লেস অফ অকারেন্স, মানে হচ্ছে এন্টায়ার করিডোরও কর্নিং, যেখান দিয়ে আততায়ী পালিয়েছিল, সেটা নিয়ে ডিসি সেন্ট্রাল বলেছেন আমরা 40 ফুট কর্নিং করেছেন। দ্বিতীয়ত হচ্ছে ডিসি সেন্ট্রাল বলেছিলেন যে পুরো জায়গাটাকে চারদিক দিয়ে কাপড় দিয়ে ঘেরা ছিল, যেটাও মৃতা কন্যার মা বলেছেন না। তৃতীয় যে ঘটনাটা ঘটলো, শেষ পর্যন্ত নীল কাপড় না সবুজ কাপড়, নীল কাপড়ের পর আবার সবুজ কাপড় দেওয়া হয়েছিল, এখানেও মৃতার পরিবারের কন্যা বলেছেন, মা বলেছেন যে আমরা গিয়ে সবুজ কাপড় দেখেছি। আর মৃতা ডাক্তার কন্যা যিনি চলে গেছেন, তার বাবা কদিন আগে বলেছেন 100% মিথ্যে বলছেন ডিসি সেন্ট্রাল। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, একটু ভালো করে ভেবে দেখুন তো। সেটা হচ্ছে যে একজন তার কন্যাকে তখন হারিয়েছেন সদ্য, তিনি তো জীবনের সব কিছু হারিয়ে ফেলেছেন। বাবা মা যখন তার একমাত্র কন্যাকে হারিয়ে ফেলেন, তখন তো জীবনের তার সব কিছু চলে যাওয়া। আজকে আমি শুনছিলাম যে তার বাড়িতে এখন সিসিটিভি বসাচ্ছেন যাতে তার স্ত্রীকে কেউ খুন না করে দিয়ে যায়, এই ভয় পাচ্ছেন তিনি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা তো সব কিছু হারিয়েছেন, তাঁদের পক্ষে মিথ্যে কথা বলা সম্ভব? আপনি বলুন তো। তারা বারবার করে বলছিলেন যে আমাকে হসপিটাল থেকে বলা হয়েছে যে সুইসাইড করেছে, সেটাকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছিল।
কিন্তু সেটা তো প্রমাণিত হয়ে গেল এই অডিওতে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বিস্ময় প্রকাশ করেছে এই মমতা সরকারের এই অসভ্যতার। আমি আজকে শুধু এই প্রতিবেদন শেষ করার আগে একটা মারাত্মক কথা বলবো। আপনারা গতকাল আমি আনন্দবাজার খুঁটি পড়ছিলাম, সর্বাধিক প্রচারিত দৈনিক, সেই দৈনিকের শেষ কটা লাইন আমি আপনাদের কিছু পড়ে শোনাচ্ছি। আমি ব্যাখ্যায় যাব পরে, আমিও কিছু ক্লু পাচ্ছি, কিন্তু হাতে একদম এভিডেন্স ছাড়া তো বলতে পারি না। কিন্তু শেষ কটা লাইন, প্রথম পাতার ডান দিকের কলমের শেষ কটা লাইন শুনলে আপনারা শিহরিত হবেন। সেখানে লেখা হচ্ছে যে অতি স্পর্শকাতর এই তদন্তের রিপোর্ট মুখবন্ধ খামেই কোর্টে জমা দেবে সিবিআই। তবে শুনুন ভালো করে এই জায়গা থেকে, তবে কিছু প্রভাবশালী নাম তদন্তে উঠে আসায় বাড়তি সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। আনন্দবাজার লিখছে, প্রভাবশালী নাম তদন্তে উঠে আসায় বাড়তি সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। ভাবতে পারছেন, বুঝতে পারছেন? প্রভাবশালী নাম উঠে আসছে। এই প্রভাবশালীরা যদি এই হত্যাকাণ্ডের মধ্যে ইনভলভ থাকে তাহলেই তো বোঝা যাচ্ছে যে নিশ্চিতভাবে এটা অনুমেয় যে করাপশনের পার্টটা তারা জেনেই এই ডাক্তার কন্যা জেনে গিয়েছেন, তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল। সম্ভাবনা কিন্তু প্রবল। আমি এই মন্তব্যটা পড়ে আমি শিওরিত হচ্ছিলাম। এটাই আনন্দবাজারের অন্য সময় হলে হেডলাইন হতো, এখন প্রথম পাতার শেষ 4 লাইন এটা। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব ডিসি সেন্ট্রালের, কি নির্লজ্জভাবে ভদ্রমহিলাকে দিয়ে মিথ্যা কথা বলানো হচ্ছে। আমি বলছি এদের শাস্তি দরকার। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, এদের শাস্তি দরকার। দিনের পর দিন মৃতাকন্যার বাবা মাকে মিথ্যাবাদী বলছেন, মানে তাঁদের স্টেটমেন্ট তাই প্রমাণ করছে। কি নির্লজ্জতার সঙ্গে একজন ভদ্রমহিলা ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে নবান্ন কীভাবে কী মিথ্যে কথা বলাচ্ছেন। আমি আবারও বলছি, যিনি তার কন্যা হারিয়েছেন, তিনি জীবনের সব হারিয়েছেন, শি ক্যানট মানে টক ননসেন্স, অর্থাৎ কোনো বাজে কথা তিনি বলতে পারেন না, তিনি মিথ্যে কথা বলতে পারেন না, কেন জীবনের সব কিছু তিনি সব সম্পদ হারিয়েছেন। সরকার মিথ্যে কথা বলছেন, তার বাবাও বলেছেন 100% মিথ্যে কথা বলছেন। তারপর যদি সামান্য লজ্জা বোধ হতো তাহলে গতকাল আবার এই প্রেস কনফারেন্স করতো না। প্লেস অফ অকারেন্স নিয়ে ঘেরা ছিল বলে বলেছেন। ওর বাবা বলেছেন যে ডাক্তার কন্যার বাবা বলেছেন 100% মিথ্যে কথা বলেছেন। ঠিক এই ঘটনা মানে যখন এই নীল চাদর সবুজ চাদর নিয়ে হচ্ছে, তখনও যা স্টেটমেন্ট ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে নবান্ন করলো বা স্বাস্থ্য ভবন করলো, সেটাও গোজ এগেনস্ট দ্য স্টেটমেন্ট অফ দ্য ডক্টরস মাদার, অর্থাৎ ওই ডাক্তার কন্যার মা, অসহায় মা যা বলেছেন তার সঙ্গে মিলছে না। কি বুঝলেন? যা বোঝার আপনারা বুঝে গেছেন, বাংলার মানুষ বুঝছে, ভারতবর্ষের মানুষ বুঝছে, সারা পৃথিবীর বাঙালিরা বুঝেছে, আমরা সবাই বুঝছি। আর উনি যিনি নবান্নের 14 তলাতে বসে বসে সব ফন্দি ফিকিরগুলো করেন, তিনিও বুঝছেন, কিন্তু তবুও তিনি করছেন। কি করছেন আসুন আমি ওই ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল একজন ভদ্রমহিলা পুলিশ অফিসারকে দিয়ে কীভাবে মিথ্যে বলিয়েছেন শুনুন। Today we have seen that there are few video clips which are viral in the social media as well as in some television channels, wherein there is a discussion that probably the color of the sheet, the curtain, bed sheet, whatever you may say, which was used to cover the body was of a different color than the previously declared color, that was blue. Let me bring it to your notice that our photography and videography session had started at around 12:25 p.m. on that particular day, and the photography and videography was done in phases, not only during the seizure process, during inquest, as well as when the forensic team had arrived. During this time, whatever records are available with us, I can unequivocally say that the color of the bed sheet or the material that was used to cover the body was blue in color. We have heard that it has been claimed that the color may have been green or some other color, but it is not so. And whatever data was there with us, it has been duly handed over to CBI, and the same records I'm sure are with them. You can get it cross-checked from that agency.